নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যতীন্দ্রমোহন সেনগুপ্ত সম্পর্কে কিছু কথা, বিশেষত তার প্রথম জীবন সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। এই আলোচনা করতে গিয়ে যে দুটো বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হল নবভারত স্রষ্টা দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, পদ্মিনী সেনগুপ্তর লেখা, এবং সমকালীন ভারতে সুভাষচন্দ্র, শঙ্করী প্রসাদ বসু। দুটোই তথ্য সংস্কৃতি দপ্তরের, প্রথমটি ভারত সরকারের, দ্বিতীয়টি পশ্চিমবঙ্গ সরকারের। বর্তমানে শ্রদ্ধা করার মতো মানুষ ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1885 সালে তার জন্ম চট্টগ্রামের বড়মাই। বাবা ছিলেন চট্টগ্রামের প্রতিষ্ঠা সম্পন্ন আইনজীবী, প্রজা দরদি জমিদার এবং যশস্বী দেশকর্মী যাত্রামোহন সেন। কলকাতায় প্রথমে হেয়ার স্কুলে এবং পরে প্রেসিডেন্সি কলেজে পঠন পাঠন শেষ করে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য তিনি কেমব্রিজে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ব্যারিস্টারি পাস করেছেন গ্রেজ ইন থেকে। বহু গুণের অধিকারী ছিলেন এই যতীন্দ্রমোহন। দীর্ঘকায় দৃঢ় গঠনের সুপুরুষ এই মানুষটি ছিলেন জাত খেলোয়াড়। টেনিস, ক্রিকেট, তার সাথে ড্রয়িং, প্রায় সব বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। তাছাড়াও ব্রিজ খেলায় তিনি বেশ কুশলী ছিলেন। ফুটবল ও মুষ্টিযুদ্ধেও তিনি আগ্রহী ছিলেন। চলচ্চিত্র সম্বন্ধেও বিশেষ রসিক ছিলেন তিনি। ছিলেন ক্লাব জীবনে অভ্যস্ত। উদার এবং অতিথি বৎসলতাও তার চরিত্রের অন্যতম গুণ ছিল। কেমব্রিজে তার সতীর্থদের মধ্যে ছিলেন গুরুসদয় দত্ত, যিনি পরে ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা রূপে সুনাম অর্জন করেছিলেন। 1907 সালে সেখানে জওহরলাল নেহরুর সাথে তার আলাপ হয়। ক্রিকেট ও টেনিস খেলায় তিনি ইউনিভার্সিটি ব্লু লাভ করেন। একটা বিশেষ খেতাব সেই সময় দেওয়া হতো। ইন্ডিয়ান মজলিসের বিতর্ক সভাতেও বেশ নাম করেছিলেন তিনি। সেখানেই তিনি ইংরেজ মহিলা নেলি গ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যথার্থ সহধর্মী ছিলেন নেলি। পরবর্তীকালে স্বামীর সাথে ভারতে এসেছিলেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক কার্যাবলীতে তিনি স্বামীর পাশে থাকতেন। কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন একবার। লাল বাল পাল এই সময় ইন্ডিয়ান মজলিসে বক্তব্য রাখতে আসেন। 1905 থেকে 1907 সালের মধ্যে ভারতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে বিলেতের কিছু মানুষ তখন মাথা ঘামাতে শুরু করে। সমস্ত সংবাদ বিলেতে বসে পাওয়া যেত না, তবে টুকটাক কিছু খবর অবশ্যই পাওয়া যেত। সেই সময় লালা লাজপত রায় ও ভগৎ সিংয়ের কাকা সর্দার অজিত সিংকে মান্দালয় জেলে দ্বীপান্তরিত করা হয়েছিল এবং এজন্য ভারতবর্ষে বেশ ভালো রকম বিক্ষোভ শুরু হয়। 1909 সালে তিনি ব্যারিস্টারি পাশ করে কলকাতায় ফিরে আসেন। এই সময় তিলকের কারাদণ্ড, আলিপুর বোমার মামলা, ক্ষুদিরাম বোসের ফাঁসি ইত্যাদি নিয়ে ভারতের রাজনীতি উত্তাল ছিল। ইংল্যান্ডে থাকাকালীন যতীন্দ্রমোহন ভারতীয় রাজনীতি বিষয়ক বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করতেন। 1910 সালে কলকাতায় ব্যারিস্টারি শুরু করেন তিনি এবং বিভিন্ন রাজনৈতিক সম্মেলনেও সেই সময় থেকেই তিনি যোগদান শুরু করেছিলেন। নিজে খেতে ভালোবাসতেন এবং অপরকে খাইয়েও বেশ তৃপ্তি লাভ করতেন। জীবনকে পরিপূর্ণরূপে গ্রহণের পক্ষপাতী ছিলেন তিনি। একজন শৌখিন মানুষ, রুচিসম্পন্ন মানুষ বলা যায়। তিনি ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের সৃষ্ট এক আধুনিকতার সমর্থক। অসহযোগ আন্দোলনের সময় থেকেই তার সত্যকার রাজনৈতিক জীবনের সূত্রপাত। শ্রমিক আন্দোলনের প্রতিও তার যথেষ্ট আগ্রহ ছিল। 1921 সালে চট্টগ্রামে বর্মা ওয়েল কোম্পানির ধর্মঘট এবং আসাম বেঙ্গল সার্থক রেল ধর্মঘটের তিনি ছিলেন রূপকার। তিনি এই সফল নেতৃত্বের সাথে কারাবন্দীও হয়েছিলেন। সমস্ত ভূ সম্পত্তি বিক্রি করে তিনি দুর্গত শ্রমিকদের সাহায্য করেছেন। তিনি দেশবন্ধুর অত্যন্ত নিকট একজন সহযোগী ছিলেন। দেশবন্ধুর প্রভাবেই তিনি স্বরাজ্য দলে যোগদান করেছিলেন এবং স্বরাজ্য দলের কাউন্সিল পার্টির সেক্রেটারিও হয়েছিলেন।
এক ইংরেজ সাংবাদিক বলেছিলেন, J.M. সেনগুপ্ত ইংরেজদের মধ্যে বাঙালি এবং বাঙালিদের মধ্যে ইংরেজ। দার্জিলিংয়ের শৌখিন হোটেলে যতীন্দ্রমোহনের নিখুঁত ইংরেজ আদব কায়দা, হাতে টেনিসের র্যাকেট, মুখে ধোয়াময় পাইপ দেখে অবাক হয়েছিলেন সন্তোষের মহারাজা মন্মথ রায় রায়চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার রাজা বিনয়েন্দ্র রায়চৌধুরী। বিনয়েন্দ্রর মনে হয়েছিল আদ্যপান্ত পাশ্চাত্য আদব কায়দায় পটু এই মানুষটি কি করে জাতীয়তাবাদী নেতা হতে পারেন। কিন্তু যতীন্দ্রমোহনের সাথে কথা বলার পরেই তার উদার মনের পরিচয় পেয়েছিলেন তিনি। দেশবন্ধুর মৃত্যুর পর তার মাথার উপর ত্রিমুটুক চাপিয়ে দেন মহাত্মা গান্ধী। সে বিষয়ে আমরা পরে নিশ্চয়ই আলোচনা করব। তিনি 5 বার কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন, যা কর্পোরেশনের ইতিহাসে এক ব্যতিক্রমী ব্যাপার। অন্তত এক শ্রেণীর মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল অভূতপূর্ব। মেয়র রূপে তিনি কর্মপটুতা দেখিয়েছেন। কাউন্সিলের তর্ক বিতর্ক সভাতেও তিনি তার বাগ্মী রূপ প্রকাশ করেছেন। প্রতিষ্ঠিত ব্যারিস্টার হওয়া সত্ত্বেও অনুশীলন ও খাদি দলের দ্বারা সমর্থিত ছিলেন তিনি। জীবনে যথেষ্ট ত্যাগ ও দুঃখ বরণ করেছেন। মানুষ ভালোবেসে তাকে দেশপ্রিয় উপাধি দিয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও তার সেনগুপ্তা সাহেব পরিচয় মুছে যায়নি। কিন্তু যে অভাব তার মধ্যে ছিল তা হলো জাতীয়তাবাদী চেতনার অভাব। তিনি স্বভাব বিপ্লবী ছিলেন না, তাই গান্ধীজির প্রিয় পাত্র ছিলেন। উদারনৈতিক দেশপ্রেমিক এবং বাঙালি সাহেবের ভূমিকা পালন করলেও জাতীয় সংস্কৃতির সঙ্গে তার গভীর সংযোগের প্রকাশ দেখা যায়নি। বারংবার কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং নানান রোগ তাকে কাবু করে ফেলেছিল। ছিল হাই ব্লাড প্রেশার। দেশবন্ধুর মৃত্যুতে 3টি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা হয়ে গেলে বাংলা প্রদেশের কংগ্রেসের প্রেসিডেন্ট, স্বরাজ্য পার্টির নেতা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, 3টি অতি গুরুত্বপূর্ণ পদ গান্ধীজির সমর্থনে যতীন্দ্রমোহন কিন্তু লাভ করেছিলেন। সেই সময় সুভাষচন্দ্র সুদূর মান্দালয় জেলে বন্দী। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব দেশবন্ধুর অনুপস্থিতিতে কিভাবে বাংলা কংগ্রেসে দলাদলি শুরু হয়, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেয় এবং সুভাষচন্দ্র মান্দালয় জেল থেকে মুক্তি লাভের পর বাংলা কংগ্রেসের এরকম চেহারা দেখে কিভাবে বিরক্ত হয়ে যান এবং কংগ্রেসকে জোটবদ্ধ করবার পুনরায় চেষ্টা করেন। আজ এটুকুই। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেলকে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে এবং নেতাজির কথা মানুষের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম। সর্বধর্ম সমন্বয়, একতা, এই প্রশ্নগুলো নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। নতুন করে আবার ভাবতে হচ্ছে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে ভারত ভাগের, সেই চক্রান্তকে রুখতে গেলে নতুন করে আবার রামকৃষ্ণ বিবেকানন্দ, সুভাষচন্দ্রকে